আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা প্রকৃতি প্রত্যয়ের শেষ পর্ব নিয়ে আলোচনা করব। প্রকৃতি প্রত্যয় পর্ব 6। 6 এর ক্ষেত্রে আমরা দেখব যে এখানে বলা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে প্রত্যয় যোগ করলে, প্রত্যয় যখন যোগ করা হলে কিছু ক্ষেত্রে অর্থ পাল্টে যায়। ফলে এটি অনেক ক্ষেত্রে মনে রাখা কষ্ট হয় যে কোন ক্ষেত্রে আসলে পাল্টে যাবে এবং কোন ক্ষেত্রে অর্থটা কি দাঁড়াবে। তো আমরা যদি খেয়াল করি যে যে চোর, তাই না, এই চোর শব্দটির সাথে যখন আমরা যুক্ত করছি, তাহলে স্পষ্টত চোর একটি নাম শব্দ, যে নাউনকে নির্দেশ করছে। ফলে এটি আমরা বলছি যে তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ, এর সাথে যখন আমরা যুক্ত করছি তখন হয়ে যাচ্ছে চোরা। যখন চোর থেকে চোরা হয়ে যাচ্ছে তখন সেটি আসলে অবজ্ঞা অর্থে। দেখুন, অবজ্ঞা কি? কাউকে ছোট করা, কাউকে গুরুত্ব না দেওয়া, সেটিকে নির্দেশ করছে অবজ্ঞা বলতে। ফলে স্পষ্ট যে যখন চোর থেকে চোরা বলছি, সে একটি মানে তার তার অবয়বে, তার ভাবভঙ্গিতে একটি চোরা চোরা ভাব রয়েছে। তো এরকম যখন কাউকে কিছু বলা হয়, তখন কিন্তু খুব স্পষ্ট যে তাকে আসলে অবজ্ঞা করেই সেটি বলা হয়ে থাকে। আবার আমরা বৃহৎ অর্থে, যেমন ডিঙি, ঠিক আছে, ডিঙি যখন আমরা বলছি, ডিঙি ডিঙি যখন বলা হচ্ছে, ডিঙির সাথে যখন আমরা প্রত্যয় যুক্ত করছি এবং সেটি যখন পরিবর্তন হয়ে ডিঙি থেকে কি হচ্ছে, ডিঙা, তখন সেটি বৃহদার্থে ব্যবহৃত হচ্ছে। বৃহদার্থে, বৃহদার্থে মানে হচ্ছে বৃহৎ অর্থে। যেমন চাঁদ সওদাগরের একটা ডিঙির বহর ছিল সপ্তডিঙা। সপ্তডিঙা একটা কথা আছে, সপ্ত ডিঙা, অর্থাৎ সাতটা কি, যে জাহাজ, ডিঙি, সাতটা জাহাজ বা নৌকা, সেটি বলা হচ্ছে যে এর বহর। ফলে ডিঙি থেকে যখন ডিঙা হচ্ছে তখন সেটি বৃহৎ অর্থে ব্যবহার হচ্ছে। এরপর আমরা পাচ্ছি যে সদৃশ অর্থে, বাঘ থেকে বাঘা। সদৃশ অর্থে কিরকম? সদৃশ, সদৃশ অর্থ হচ্ছে এর অনুরূপ বা মতো। তাহলে অনুরূপ বা মতো, এটি এখানে খেয়াল করতে হবে। সদৃশ, তাহলে বাঘ, বাঘ যোগ আ সমান বাঘা। তাহলে আমরা বাঘা দিয়ে যখন প্রত্যয় পড়েছিলাম, তিনটি অর্থ পড়েছিলাম। যে বাঘা দিয়ে বলা হচ্ছে বড়, সে একজন বাঘা পালোয়ান, অর্থাৎ শক্তিশালী পালোয়ান। তো বাঘা দিয়ে যখন আমরা বলছি যে বাঘা গরম পড়েছে, বাঘা গরম পড়েছে পড়েছে তখন সেটা কিন্তু তীব্র গরমকে নির্দেশ করছে, তীব্র গরমকে নির্দেশ করছে। ফলে বাঘা শব্দটির ব্যবহারের উপর নির্ভর করে কিন্তু তার অর্থের তারতম্য বা অর্থের পার্থক্য বা ধরন রয়েছে। ফলে যখন বাঘ, বাঘ শব্দটির সাথে বাঘা যুক্ত করছি, তখন একটি অর্থ হচ্ছে সেখানে, একটি অর্থের ধরন হচ্ছে সদৃশ, বাঘা। তাহলে মতো আর কি, বাঘা। যখন বলছি সে বাঘালুক, তাই তো, অর্থাৎ বাঘের মতো বা শক্তিশালী, যে সদৃশ, অর্থাৎ তার মতো আর কি, তুলনার ক্ষেত্রে বলা হচ্ছে। যেমন আমরা সমাসে পড়েছিলাম পুরুষ সিংহের ন্যায়, পুরুষ সিংহ। তাহলে পুরুষ সিংহ, পুরুষ আর সিংহ তো এক নয়। ফলে
আসলে সিংহের সাথে যে শক্তিশালী অবস্থা সেটিকে বোঝানো হচ্ছে, সিংহের মতো শক্তিশালী অবস্থাকে বোঝানো হচ্ছে। তাহলে বাঘ হালুক যখন বলছি তখন সেটি এখানে কি বোঝাচ্ছে? সদৃশ বা মতো, সদৃশ বা মতো অর্থকে প্রকাশ করছে। তারপর আমরা যদি বলি, যেমন দক্ষিণ 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 যখন বলছি, দক্ষিণ থেকে দক্ষিণা, খেয়াল করুন যে দক্ষিণ থেকে দক্ষিণা যখন বলছি তখন দেখা যাচ্ছে যে দক্ষিণা বাতাস, দক্ষিণা বাতাসে ঘর ঠান্ডা হয়েছে। অর্থাৎ ঘরের মুখটা কোন দিকে? দেখা যাচ্ছে যে জানালাটা আছে দক্ষিণ দিকে। তো দেখা যাচ্ছে যে দক্ষিণ থেকে যখন দক্ষিণা হয়ে যাচ্ছে, এটা দিক, দিক থেকে যখন দক্ষিণা হয়ে যাচ্ছে তখন কি আমরা পাচ্ছি? দক্ষিণা বাতাসে ঘর ঠান্ডা হয়েছে। তাহলে দক্ষিণ দিক থেকে যখন বাতাস আসছে সেটিকে বোঝানো হচ্ছে যে দক্ষিণা বাতাস। তাহলে এটি কি বোঝাচ্ছে? যে দক্ষিণ দিক থেকে আগত বাতাস। ফলে আগত অর্থে এখানে আমরা পাচ্ছি। আবার কানু থেকে কানাই, সেটি আদর অর্থে ব্যবহৃত হচ্ছে। আদর অর্থে কি হচ্ছে? আদর, আদর অর্থে, আদর অর্থে হচ্ছে কানু থেকে কানাই। এখানেও কিন্তু একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি জাত অর্থে এটি খুব ইম্পর্টেন্ট। যেমন জাত অর্থে খেয়াল করি আমরা যে জাত, জাত অর্থে যখন বলছি, যেমন ঢাকা, ঢাকা থেকে ঢাকা যোগ আই, ঢাকা যোগ আই, তাহলে আমরা পাচ্ছি ঢাকাই। খেয়াল করুন এখানে আমরা যদি বলি যে সে ঢাকাই শাড়ি কিনেছে, তাহলে ঢাকাই যখন বোঝাচ্ছে সেটি আলাদাভাবে, কিন্তু জাত কিভাবে বোঝাচ্ছে সেটি আমরা দেখব। যেমন সে, সে ঢাকাই শাড়ি কিনেছে। তাহলে ঢাকাই শাড়ি যে সে কিনলো, এটি দিয়ে কি বোঝানো হচ্ছে? যে একটি আহ, ঐতিহ্যের বিষয়কে বোঝানো হচ্ছে। অর্থাৎ টাঙ্গাইলের শাড়ি, টাঙ্গাইল অনেকে আমাদের যে আঞ্চলিক ভাষায় বলে থাকেন যে টাঙ্গাইলের শাড়ি কিনেছে। তার মানে এখানে টাঙ্গাইল থেকে উৎপন্ন, টাঙ্গাইলে থেকে যেটি উৎপাদিত হয় বা টাঙ্গাইলে যেটি বুনন করা হয়েছে, টাঙ্গাইলে যে তাঁত থেকে তাঁতের শাড়ি আছে এরকম, তাহলে এরকম ঢাকাই শাড়ি যখন বলা হচ্ছে তার মানে ঢাকার যে শাড়ি, বিভিন্ন এলাকার অঞ্চল ভেদে যে শাড়ি রয়েছে বা কোনো পণ্য রয়েছে তার একটি খ্যাতি রয়েছে, সেই খ্যাতিকে এখানে নির্দেশ করছে যে ঢাকাই শাড়ি। তাহলে এটি যখন বলছে যে জাত বা উৎস, জাতের এটি আরেকটি বিষয় কি? উৎস। তাহলে কি দাঁড়াচ্ছে? জাত কোথা থেকে এসেছে আর কি, সেটি ঢাকাই শাড়ি কিনেছে। ফলে আমরা এখানে পাচ্ছি যে ঢাকা থেকে ঢাকাই, এটি আসলে জাত অর্থে। এরপর আছে ইতর থেকে ইত্রামি, ইতর থেকে ইত্রামি, ইতর থেকে ইত্রামি। এখানে আমি প্রত্যয় যুক্ত হয়েছে, তাহলে প্রত্যয়টা হচ্ছে আমি, ইতর যুগ আমি। তাহলে ইতরামি, ইত্রামি। এবং ইত্রামি কি? অনেক সময় ছেলেমেয়েরা অনেক সময় দুষ্টামি করে এবং মাত্রা অতিরিক্ত করে ফেলে। তখন এই যে বলা হচ্ছে যে ছেলেটি মানে অনেক দুষ্ট, অনেক মানে যে জেদি থাকে, অনেক দুষ্টু থাকে, একরোখা থাকে। তো দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে বলা হচ্ছে যে ইত্রামি করছে বা বাদরামি করছে, ইতরামি করছে, বাদরামি করছে, মানে দুষ্টুমি করছে, সে বিষয়টিকে বলা হচ্ছে ইতর যোগ আমি, ইতরামি। তো ফলে ইতর থেকে আমি যখন বলছে তখন কি দাঁড়াচ্ছে? যে ভাব, এখানে একটি ভাব প্রকাশ হচ্ছে। যে ভাবটা কি? সে মানে খুবই রকমের দুষ্টু
রকমের যে তার প্রভাব সেটিকে এখানে নির্দেশ করছে, তার ভাবটা এরকম যে ইত্রামি। তাহলে এরকম আমরা পেয়ে থাকছি। তারপর আমরা যদি পাচ্ছি যে জেঠা থেকে জেঠামি, তাহলে জেঠা থেকে জেঠামি, এখানেও কিন্তু আমি প্রত্যয় রয়েছে। জেঠা, যে জেঠা, জেঠা কখন বলা হচ্ছে যে বাবার বড় ভাইকে জেঠা বলা হচ্ছে। জেঠা থেকে জেঠামি। তাহলে এই যে এখানে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাকনামি করে, তাই না? পাকনামি করে, মানে ছোট হয়েও বড়দের মতো দেখা যাচ্ছে যে সে ভূমিকা পালন করতে চায়। তারপরে দেখা যাচ্ছে যে তার যে যোগ্যতা ও বয়স সে অনুযায়ী বা তার থেকেও সে বড় ভূমিকা পালন করতে চায়, সেটি হচ্ছে জ্যাঠামি। তো এটি বলা হচ্ছে যে জ্যাঠামি, এটি কিন্তু অনেকে দেখা যাচ্ছে যে আমরা যখন বলি যে যে সে যে জ্যাঠামি করছে, তাহলে এটি নিন্দা অর্থেই কিন্তু ব্যবহার হয়ে থাকে। এরকম এটি একটি নিন্দনীয় কাজ, তাই না? জ্যাঠামি, ফলে এটি মানুষের বিরক্তির কারণ হয়ে থাকে, ফলে এটি নিন্দা অর্থে ব্যবহার হচ্ছে। তারপরে আসুন যে ভাব অর্থে বাহাদুর, বাহাদুর থেকে বাহাদুরি, এটি কি অর্থে? ভাব অর্থে। কিভাবে ভাব অর্থে? দেখুন যে বাহাদুর কি, যে ধরুন কোনো সৈনিক বা কোনো একজন ব্যক্তি যে কোনো একটা কিছু করার সক্ষমতা আছে, বা সে ভাবছে যে আমি এরকম পারবো কাজটি করতে। বিরাট আর কি, দেখা যাচ্ছে একজন সৈনিক বা সেনাপতি যেরকম একটি কার্যক্ষম থাকে বা তার যেরকম কর্মক্ষমতা থাকে, সেরকম একটা ভাব নিয়ে থাকে। তো দেখা যাচ্ছে যে বাহাদুরি, সে এই বিষয়ে খুব বাহাদুরি করছে যে আমি এটা পারবো, আমার দ্বারাই সম্ভব, কারো দ্বারা সম্ভব না। ফলে বাহাদুরি একটা এক্সট্রা ভাব, এক্সট্রা মোড নিজের মধ্যে কাজ করছে যখন কোনো বিষয়ে, সেটিকে বলা হচ্ছে যে বাহাদুরি। তাহলে বাহাদুরি যখন আমরা বলছি যে সে খুব, সে পারিবারিক, সে জমি সংক্রান্ত, আচ্ছা, জমি সংক্রান্ত বিষয়ে খুব বাহাদুরি দেখাচ্ছে। এই যে আমরা বললাম যে সে জমি সংক্রান্ত বিষয়ে খুব বাহাদুরি দেখাচ্ছে, তাহলে সে মানে খুব কিছু একটা হয়ে গিয়েছে, এরকম একটা ভাব সে প্রকাশ করছে। তাহলে এখানে ভাব অর্থে আমরা পাচ্ছি। তারপর আমরা পাচ্ছি যে পেশা অর্থে ডাক্তার, ই প্রত্যয়, যখন ই প্রত্যয় যখন আমি ব্যবহার করছি, ডাক্তার, ডাক্তার যোগ ই, তাহলে এটি দাঁড়াচ্ছে ডাক্তারি। তাহলে ডাক্তারি মানে কি? ডাক্তারের কাজ কি? চিকিৎসা করা, তাই না? তাহলে আমরা অনেক সময় আঞ্চলিক ভাষায় বা নিজেরা যখন আলোচনা করি তখন এরকম বলে থাকি সেটা আসলে ডাক্তারি করছে। সে কি করছে? শিক্ষকতা করছে। সে কি করছে? ডাক্তারি করছে। তাহলে এখানে যে এই যে ই প্রত্যয়টি ব্যবহার হচ্ছে, তাহলে ডাক্তারি দিয়ে এখানে কি বোঝানো হচ্ছে? একটা পেশা বা কর্মকে বোঝানো হচ্ছে। তো ফলে এখানে আমরা বৃত্তি বা পেশা, এটি হচ্ছে বৃত্তি বা পেশাকে ইন্ডিকেট করছে হচ্ছে ডাক্তারি। তারপর আমরা পাচ্ছি যে এখানে মালিক অর্থে যদি বলি, মালিক, মালিক অর্থে, তাহলে জমিদার, জমিদার যোগ ই, জমিদারি, যে তার আসলে কি রয়েছে? জমিদারি রয়েছে। জমিদার দেখা যাচ্ছে কাকে বলা হয়? যাদের প্রচুর ভূ সম্পত্তি রয়েছে। দেখা যাচ্ছে একসময় তাদের বিরাট প্রভাব প্রতিপত্তি ছিল এবং দিগন্ত জোড়া, এখান থেকে তাকালে অন্যদিকে শেষ হবে না, এরকম সহায় সম্পত্তি আছে, জমি রয়েছে।
সেগুলো ক্ষেত্রে যারা মালিক ছিল তাদেরকে বলা হতো যে জমিদারি করে। অনেক ক্ষেত্রে আমরা এরকম বলে থাকি যে সে তো খুব মানে অলস ছেলে, কারণ তার বাপের জমিদারি আছে তো তাই সে অলস। তাহলে আমরা যদি বলি বাপের বাপের বা বাবার জমিদারি জমিদারি থাকলে থাকলে বাপের বা বাবার জমিদারি থাকলে বসে 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 খাওয়া যায়। বাপের বা বাবার জমিদারি থাকলে বসে বসে খাওয়া যায়। ফলে এই যে আমরা বলছি জমিদার বা জমিদারি, তাহলে জমিদারি এখানে কি মালিকানা বোঝাচ্ছে যে অনেক জমি জমার মালিক বা সম্পত্তি এটি আছে। তারপর যদি আমরা বলি উপকরণ, এখন মাটি থেকে মেটে, মাটি মাটি থেকে মেটে, তাহলে যখন বলছি মেটে কলসি, মেটে কলসি, এটি কি বোঝানো হচ্ছে যে মাটির কলসি। মেটে কলসি মানে কি মাটির কলসি, অর্থাৎ এক্ষেত্রে মাটি দিয়ে তৈরি কলসি, মাটি দিয়ে তৈরি কলসি। ফলে মাটি এখানে মাটি এক ধরনের উপকরণ, যেমন রত্ন হীরক খচিত, সমাসে এরকম আছে হীরক খচিত। তাহলে হীরক হচ্ছে এক ধরনের কি দেখাচ্ছে যে দামি এখানে পদার্থ, তাই না? তাহলে হীরক স্বর্ণ, তাহলে হীরক দ্বারা খচিত তৃতীয়া তৎপুরুষ সমাস। তাহলে হীরক এখানে উপাদানবাচক কোনো বিষয় থাকলে সেটি তৃতীয়া তৎপুরুষ সমাস হয়ে থাকে। তাহলে মেটে, মেটে কলসি, এরকম যদি বলি স্বর্ণমণ্ডিত, স্বর্ণ দ্বারা মণ্ডিত, ঠিক এরকম মেটে কলসি যার মানে মাটির কলসি এখানে হচ্ছে অর্থাৎ কলসিটি আসলে কিসের, পিতলের কলসি, তারপর মাটির কলসি, তারপর দেখা যাচ্ছে যে আরো এখানে অনেক কিছু হতে পারে। তো দেখা যাচ্ছে যে এই যে কলসিটা কি দিয়ে তৈরি, এটা একটি মাটি দিয়ে তৈরি, তাই মাটি থেকে মেটে এটি একটি উপকরণকে নির্দেশ করছে। তারপর আমরা যদি বলি নৈপুণ্য অর্থে, না থেকে নে, না থেকে নে, এটি হচ্ছে নৈপুণ্য, অর্থাৎ যখন কোনো দক্ষতা না থেকে নে, তাহলে নৈপুণ্য, নৈপুণ্য, নৈপুণ্য কি যে কোনো বিষয়ে যখন একজন কোনো দক্ষতা প্রকাশ করে বা সক্ষমতা প্রকাশ করতে পারে তখন সে দেখাচ্ছে যে বলা হচ্ছে যে নৈপুণ্য দেখাতে পারছে, বা সে মানে দক্ষতার মূল বিষয়টি হচ্ছে নৈপুণ্য। ফলে না থেকে নে যখন হচ্ছে তখন এই অংশটুকু নৈপুণ্য বোঝাতে কিন্তু বাক্যের মধ্যে ব্যবহৃত হয়। এরপর আমরা যদি বলি বাত থেকে বেত রোগগ্রস্ত অর্থে, বাত, বাত, বাতের রোগ বলা হয় বাত থেকে বেত, এটি কি বোঝাচ্ছে যে রোগাক্রান্ত হলে, তখন রোগগ্রস্ত হলে তখন বাত থেকে বেত এই জিনিসটা বলা হয়। তারপর কি যুক্ত অর্থে টাক থেকে টেকো, টাক থেকে টেকো, এটি যুক্ত অর্থে ব্যবহৃত হয়। আরেকটি আছে সেটি হচ্ছে গা থেকে গেয় সংশ্লিষ্ট, তাহলে গা থেকে যখন গেয় এটি বোঝানো হচ্ছে তখন এটি সংশ্লিষ্ট অর্থে। কোন সংশ্লিষ্ট, যে গ্রাম সংশ্লিষ্ট, গায়ের সাথে গা থেকে দেখাচ্ছে যে গ্রাম হয়ে থাকে, বা গা থেকে গেয় হয়ে যাকে যখন পরিবর্তন হয়, এটা তো নাউন। আর যখন এখানে বলছি গেয় লোক, তখন দেখা যাচ্ছে যে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে, তাহলে অ্যাডজেক্টিভ হিসেবে যখন বিশেষণ হিসেবে কাজ করছে তখন সে বোঝাচ্ছে যে গ্রাম সম্পর্কিত বা গ্রাম সংশ্লিষ্ট লোক। ফলে আমরা দেখতেই পাচ্ছি যে বিভিন্নভাবে কিন্তু এখানে পরিবর্তনটা আমরা দেখতে পারি, এবং যখন আমরা প্রত্যয় যোগ করছি অনেক সময় অর্থ সময়ে সময়ে বদলে যায়, অর্থাৎ বিভিন্ন সময়ের প্রেক্ষিতে কিন্তু অর্থ বদলে যায়। আমরা উপসর্গের ক্ষেত্রেও এটা দেখেছি, অনেক সময় ইতিবাচক
অর্থ নেতিবাচক হয়ে যায়, আবার নেতিবাচক অর্থ ইতিবাচক হয়ে যায়। ঠিক এরকম ভাবে প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রেও আমরা যদি খেয়াল করি তো এরকম ঘটতে পারে যে প্রত্যয় যোগ করার ফলে অর্থের পরিবর্তনটা ঘটে থাকে। মূলত 6টা পর্ব ছিল আমাদের প্রত্যয় নিয়ে আলোচনায়। আমরা এই প্রত্যেকটি বিষয়ে নিয়ে আমরা আলোচনা করেছি। তো আশা করি আমরা যে 6টি পর্বে যে বিষয়গুলো আলোচনা করেছি বুঝে পড়ার জন্য, সেগুলোর মাধ্যমে কিন্তু সব ধরনের যে ক্লাস রয়েছে দেখা যাচ্ছে সবগুলো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এবং এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে আমরা আশা করি এসএসসিতে আমরা সেটি ধরতে পারবো এবং আমরা সেটি সম্পন্ন করতে পারবো এবং খুব সহজে বুঝেই আমরা উত্তর করতে পারবো। তো এর পরবর্তীতে আমরা আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ধন্যবাদ। আশা করি সবাই যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।